প্রশ্ন হলো, ইরান থেকে যুক্তরাষ্ট্র কবে সরে যাবে? মানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই যে বৈরী সম্পর্ক, সেটি কবে স্বাভাবিক হবে? দুই ভাবে হতে পারে। নাম্বার ওয়ান, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি করে ফেললো। নাম্বার টু, ইসরায়েল মনে করলো যে ইরান তাদের জন্য নিরাপদ একটা জায়গা। এই দুইটা হওয়াই বেশ কঠিন। তাহলে পরিস্থিতি কি দাঁড়াতে পারে? দাঁড়াতে যা পারে তার একটা উদাহরণ আমরা শনিবার দিন সকালবেলা দেখেছি। যুক্তরাষ্ট্র ইরানের দুটো দ্বীপে হামলা করেছে। ইরান বাহরাইন এবং কুয়েতে যুক্তরাষ্ট্রের ঘাঁটিকে লক্ষ্য করে হামলা করেছে। এখন যুক্তরাষ্ট্র বলছে যে তারা আত্মরক্ষামূলক হামলা করেছে, অর্থাৎ তারা নিজেদের সেনাবাহিনী একটা হামলার মুখোমুখি বা ইরানের হামলার মুখে পড়েছিল, সেই জন্য তারা এর জবাব দিতে গিয়ে হামলা করেছে, এটি যুক্তরাষ্ট্র বলে। এমনকি যুক্তরাষ্ট্রের যেই আহ, পররাষ্ট্রমন্ত্রী রয়েছে মার্কো রবিও, তিনি তাদের পার্লামেন্টের সদস্যদেরকে জানিয়েছেন যে যখন কোনো একটা ড্রোন যুক্তরাষ্ট্রের বাহিনীকে লক্ষ্য করে ছোড়া হয়, তখন যুক্তরাষ্ট্র ড্রোনটাকে প্রথমে ভাঙে এবং তারপরে যেই জায়গা থেকে ড্রোন উৎক্ষেপিত হয়েছে সেই জায়গাটা তারা ভাঙে। আর একটু যদি সামনে চিন্তা করা যায়, তাহলে যেখানে এই ড্রোন তৈরি হয় সেখানেও যুক্তরাষ্ট্র হামলা করে। এই বিষয়টি তারা বলেছে। এটি হলো তাহলে যুক্তরাষ্ট্রের একটা স্ট্র্যাটেজি। ইরানের স্ট্র্যাটেজি কি? ইরানের স্ট্র্যাটেজি সহজ বাংলায় বলতে গেলে মাইরের বদলে মাইর। অর্থাৎ ইরান কোনো আক্রমণ এমনিতে এমনিতে ছেড়ে দেয় না, আগেও দেয়নি। যখন আয়তুল্লাহ আলী খামেনি জীবিত ছিলেন তখনও তিনি ছেড়ে দেননি, আর এখনো ইরান ছেড়ে দেয় না। তাহলে এখন প্রশ্ন হলো যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই যে পরিস্থিতি, হুট করে একটা হামলার জবাব দেয়া, একটা যুদ্ধ পরিস্থিতি, একটা দমবন্ধ পরিস্থিতি, এই পরিস্থিতি কতদিন চলবে সে বিষয় নিয়ে এই কন্টেন্টে আলোচনা করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তাকে এখন তার আশেপাশের লোকজন জিজ্ঞেস করে যে আপনি কখন জয়ী হবেন, অর্থাৎ এই যুদ্ধটা কবে আপনি জয়ী ঘোষণা করে শেষ করবেন। তিনি খুব আক্ষেপ করে বলেছেন যে ডেমোক্রেট হলে তাকে হয়তো এই প্রশ্নের মুখোমুখি হতে হতো না। তিনি বলেছেন যে দেখেন, ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্র ১৯ বছর যুদ্ধ করেছে, আর এ তো মাত্র ৩ মাস পার হলো। এবং ইরানের সঙ্গে একটা চুক্তি করা যাচ্ছে না, এটি ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন। এর কারণ হিসেবে তিনি দুটো পয়েন্টকে সামনে নিয়ে এসেছেন। এর একটি হলো ইরান শক্তিশালী, দ্বিতীয়টি হলো ইরানের যারা নেগোসিয়েশন করতে আসছে তারা অহংকারী। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলতে চান যে জাতিগতভাবে ইরান অহংকারী এবং শক্তিশালী। এই দুটো বিষয়ের কম্বিনেশন হওয়ার কারণে ইরান একটা চুক্তিতে পৌঁছাতে পারছে না। এই জন্য চুক্তি করার জন্য ডোনাল্ড ট্রাম্পের সময় লাগবে। এবং এই ধরনের চুক্তি তো উনি এখন বলছেন যে ২-৩ বছরেও যদি সময় লাগে তারপরেও একটা ভালো চুক্তি তিনি করবেন। অর্থাৎ ২-৩ বছর এই ধরনের পরিস্থিতি যদি থাকে, এটি যদি ডোনাল্ড ট্রাম্প বিবেচনা করেন, তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? পরিস্থিতি হলো যে সত্যিকার অর্থে এখন আর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বা ইরানের সঙ্গে ইসরায়েলের একটা পুরো দস্তুর যুদ্ধ নাই। সকাল বিকাল হামলা করা, পরিকল্পনা করে হামলা করা, নির্দিষ্ট লক্ষ্য নিয়ে হামলা করা, এসব বিষয়গুলো নেই। যে বিষয় আছে সেটা হলো যে হরমুজ প্রণালীর দখলে রাখা, হরমুজ প্রণালীকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা, এটি এখন মূল ফোকাস হয়ে উঠেছে। পারমাণবিক অস্ত্র নিয়ে বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আলোচনা আরেকটু গভীরভাবে পরে হতে পারে, এ বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে, যে জন্য তারা এখন একটা ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য আলাপ আলোচনা করছে। কিন্তু এর মধ্যেই যুক্তরাষ্ট্র ধরুন হুট করে একটা জায়গাতে হামলা করে বসতে পারে ২ দিন পর পর। ইরানকে তখন এর জবাব দিতে হবে। কেন? কারণ ইরান কোনো হামলাকে জবাব না দিয়ে ছাড়ে না। ফলে দেখা যাবে যে কিছুদিন পর পর এই একটা করে ঝামেলা তৈরি হবে, উত্তেজনা তৈরি হবে। হরমুজ প্রণালীতে কড়াকড়ি, তেলের বাজারে অস্থিরতা, বিশ্ব অর্থনীতিতে চাপের একটা আশঙ্কা, এই বিষয়গুলো থাকতে পারে। তাহলে বিকল্প হিসেবে অন্যরা কি করতে পারে? যেমন ধরুন হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের ১/৫ বা ২০% তেল পরিবাহিত হয়, এলএনজি পরিবাহিত হয়, ১/৩ সার পরিবাহিত হয়। এগুলো এখন পরিবহন করার জন্য তাহলে দেখা যাবে যে সৌদি আরব কিংবা ধরুন আবুধাবি বা অন্যান্য দেশগুলো, কাতার, তারা কি তাহলে বিকল্প কোনো পথ খুঁজে বের করবে?
ওদিকে বাবল মানদেব বা অন্য কোনো পথে পাইপলাইন তৈরি করে এসব বিষয়গুলো কি করবে? এখন পাইপলাইনের যে বিষয়টি সেটা হলো যে পাইপলাইনেও আবার হামলা করে দিতে পারে ইরান। সেই পাইপলাইন ভেঙে ফেলতে পারে হামলা করে মিসাইল দিয়ে, যেহেতু ইরান শক্তিশালী। সুতরাং দেখা যাচ্ছে যে একটা অনিশ্চয়তা, একটা অস্থিরতা ওই জায়গাতে মধ্যপ্রাচ্যে রয়ে যাচ্ছে, এবং এই মধ্যপ্রাচ্যের সঙ্গে বিভিন্ন দেশের রেমিটেন্সের সম্পর্ক রয়েছে, জ্বালানি নিরাপত্তা সম্পর্ক রয়েছে, অর্থাৎ পুরো বিশ্ব বাজারের একটা দারুণ সম্পর্ক রয়েছে, যেগুলো হ্যাম্পার হয়ে যাচ্ছে। ফলে এখন দেখা যাচ্ছে যে নির্দিষ্ট যেসব শর্তগুলো আছে সেসব শর্তগুলো বাস্তবায়িত না হলে এই চুক্তিতে ইরান যেতে পারছে না। ইরানের $120 বিলিয়ন আটকে রয়েছে বিভিন্ন ব্যাংকে। এই টাকাটা ইরান ফেরত চায়। বিশেষ করে ইরানের স্পিকার বাগের গালিবাফ, তিনি যে কোনো আলোচনার আগে এটাকে একটা প্রধান করে তোলেন যে এই টাকাগুলো ইরানের লাগবে। ইরানের অর্থনৈতিক অবস্থা নাজুক, এবারে যুদ্ধের পরে পরিস্থিতি আরেকটু নাজুক হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে এই টাকাগুলো পেলে ইরান ঘুরে দাঁড়াতে পারবে, এবং নিষেধাজ্ঞাগুলো তুলে নিলে ইরান আর্থিকভাবে স্বাচ্ছন্দ্যে চলে আসবে, এবং সেটি তাদের এই যে ইসলামী বিপ্লবের পর গঠিত সরকার ব্যবস্থা টিকে থাকার পক্ষেও কাজ করবে। কিন্তু যুক্তরাষ্ট্র কোনোভাবেই এখনো পুরোপুরি নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং এই যে টাকাগুলো ছাড় দেয়া এসব ব্যাপারে সম্মত হয়ে যাচ্ছে না। বরং যুক্তরাষ্ট্র ফোকাস করছে যে হরমুজ প্রণালী কিভাবে খুলে দেওয়া যায়, হরমুজ প্রণালী দিয়ে বাইপাস করে ইরানকে এড়িয়ে কিভাবে জাহাজগুলোকে পার করে দেওয়া যায়, এসব বিষয়গুলো সেখানে চলছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যখনই ইরানের কোথাও না কোথাও যুক্তরাষ্ট্র একটা হামলা করে, ঠিক তখনই ইরান কুয়েত এবং আবুধাবিতে হামলা করে। যুক্তরাষ্ট্রের ঘাঁটি, যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর, সেগুলোর লোককে লক্ষ্য করে মিসাইল ছুড়ে মারে। সুতরাং এখন ডোনাল্ড ট্রাম্পের মাথায় ভিয়েতনামের মতো এরকম একটা দীর্ঘ মেয়াদী ইরানের সঙ্গে এই বৈরী সম্পর্ক রাখার কাজ করছে কিনা তা বোঝা মুশকিল। আবার ধরুন আরো একটা বিষয় আছে, সেটা হলো নভেম্বর মাস, জুন মাস চলছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মাত্র 4 মাস। তারপরে সেখানে একটা মধ্যবর্তী নির্বাচন হবে। এই যে একটা মীমাংসা, এই মীমাংসা যুদ্ধ বন্ধ করে শান্তি, বিশ্বের অর্থনৈতিক অবস্থাকে শান্তির পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের ক্যারিয়ারকেও উজ্জ্বল করতে পারে যদি এই যুদ্ধটা বন্ধ হয়ে যায়, শেষ হয়ে যায়। কিন্তু সেজন্য তো যুক্তরাষ্ট্রকে বিজয়ী হিসেবে এই যুদ্ধ শেষ করতে হবে, চুক্তি করতে হবে। আবার ইরান নিজেদেরকে বিজয়ীর জায়গা থেকে তো সরাতে চাইবে না। ফলে এই যে একটা মানসিক অবস্থা এবং কিভাবে বিশ্ব গ্রহণ করবে যে কে জয়ী হয়েছে, সেই ধারণাও, সেই চিন্তা ভাবনা দুই পক্ষকে কাছাকাছি আসতে একটা বড় বাধা হিসেবে মাঝখানে দাঁড়িয়ে থাকবে। পরিস্থিতি তাহলে খুব একটা ভালো নয় বলেই ধারণা করা হচ্ছে, তাই নয় কি? আপনাদের কি মতামত? আপনাদের কি মনে হয় যে দীর্ঘমেয়াদী এই বিরূপ সম্পর্ক চলতে থাকবে, নাকি একটা চুক্তি হতে পারে? কমেন্ট করুন। আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, এবং মধ্যপ্রাচ্য বিষয়ক সর্বশেষ সংবাদের বিশ্লেষণটি জানার জন্য এই চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।